এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 73 বের করলে দেখবা যেন অনুশীলনী 3.5 আছে। এই অধ্যায়ের কিন্তু বেশ কিছু অঙ্ক আমরা করে ফেলেছি, অর্থাৎ 30 পর্যন্ত আমরা আগের ক্লাসগুলোতে শেষ করে ফেলেছি। আজকে আমরা 31 নাম্বার থেকে দেখবো। ওকে, 31, 32, 33 এই অঙ্কগুলোর মধ্যে যদি তুমি লক্ষ্য করো 33 নাম্বার এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের বোর্ড এক্সাম যে হয় সেখানে কিন্তু দেখা যায় যে অধিকাংশ সময়ই এই ধরনের অঙ্ক এসে থাকে, ঠিক আছে। অর্থাৎ এই পাশের মানটা তোমার একটু আলাদা থাকতে পারে, কিন্তু x⁵ প্লাস 1/x⁵ এই ধরনের মান কিন্তু নির্ণয় করতে বলে বা প্রমাণ করতে বলে, এই ধরনের অঙ্ক কিন্তু থাকে। ওকে, আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল এবং উপকারী হতে যাচ্ছে। তো চলো শুরু করি কথা না বলে। আর তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো, চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে, সেখানে গেলে কিন্তু সব অঙ্কগুলো সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাওয়া। সো আমরা যদি দেখো 31 নাম্বার থেকে শুরু করি প্রথমে, তাহলে এখানে কি বলছে? এখানে বলছে 5% হার মুনাফায়, মানে এখানে আর দিয়ে দিছে, আর মানে মুনাফার হার। আচ্ছা, 8,000 টাকায় 3 বছরের সরল মুনাফা, তার মানে 8,000 টাকায় 3 বছরের, মানে 8,000 টাকা, এটা কি আসল? তার মানে এখানে দিয়ে দিচ্ছে আর, এটা পি। আবার এখানে কি দিয়ে দিছে? 3 বছরের সরল মুনাফা, মানে সময় মানে কি এন। তাহলে এন সমান কত? 3 বছর। 3 বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। ওকে, আর দেওয়া আছে, পি দেওয়া আছে, এন দেওয়া আছে। এখান থেকে আমাদের কী বের করতে হবে? সরল মুনাফা বের করতে হবে আর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। এই দুটো বের করে এদের মধ্যে যে পার্থক্য মানে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। ইজি কিন্তু, ঠিক আছে। তাহলে খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি। প্রথমে যেহেতু সরল মুনাফা পড়ছে, তাহলে সরল মুনাফা বের করি চলো। তাহলে এখানে প্রথমে আমরা কি করতে পারি? লিখে নিতে পারি যে দেওয়া আছে, যেই জিনিসগুলো দেওয়া আছে সেগুলো জাস্ট আমরা একটু লিখে নেব যে দেওয়া আছে। কি দেওয়া আছে? এখানে মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার কি দ্বারা প্রকাশ করি? 8 দ্বারা। সমান কত দেওয়া আছে? 5%। 5% এটাকে যদি আমরা ভগ্নাংশে দিই তাহলে 5/100 হয়ে যাবে। একে যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে উপরে হয়ে যাবে 1 আর নিচে হয়ে যাবে 20, মানে 20। মানে 5 দিয়ে 5কে ভাগ দিলে 1, 5 দিয়ে 20কে ভাগ দিলে 20, 5/100। ওকে, তাহলে আর সমান অ্যাকচুয়ালি আমরা পেলাম কত? 1/20 বা 1/20। ওকে, আচ্ছা, তারপরে কি আছে? আসল আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। কত দেওয়া আছে? 8,000। ওকে, আর তারপর কী দেওয়া আছে? এটা টাকা। তারপরে দেওয়া আছে এন সমান, অর্থাৎ সময় আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। এন সমান কত দেওয়া আছে? 3 বছর দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা কি বের করব? সরাসরি সরল মুনাফা আগে বের করি, যেহেতু সরল মুনাফা বলছে। তাহলে আগে আমরা সরল মুনাফা বের করি। এখানে দেখো, আমরা জানি সরল মুনাফা কি দ্বারা প্রকাশ করি? আয় দ্বারা। তাহলে সরল মুনাফা আয় সমান আমরা কি লিখতে পারি? PRN। ওকে, তাহলে এখন যদি বের করি, পি সমান কত? 8,000। লিখলাম 8,000। এটা একটার সাথে আরেকটা কিন্তু গুণ আকারে লেগে আছে, এই জন্য দিলাম গুণ। আর সমান কত? 1/20 দিয়ে দিলাম 1/20 ইন্টু এন সমান কত? 3 বছর দিয়ে দিলাম 3। এখন যদি আমরা এটাকে লঘিষ্ঠ আকারে করি তাহলে কত হয়ে যাবে? 20 দিয়ে ভাগ দিলে 20, আর 8,000কে দিয়ে দিলে হয়ে যাবে 400। ওকে, এখন নিচে কিছুই নেই, উপরে 401 আর 3। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে? 3 4 12 আর 2 0, মানে 3 অক্ষে 3 আর 3 দিয়ে 400কে গুণ দিলাম, তাহলে 1200 টাকা। তাহলে সরল মুনাফা কিন্তু আমরা বের করে ফেলছি। এখন আমাদের কি লাগবে? চক্রবৃদ্ধি মুনাফা। এখন চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে পাওয়া যায় বলো তো? সমৃদ্ধি মূলের থেকে আসল বাদ দিলে পাওয়া যায় চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সবৃদ্ধি মূল সি বের করতে হবে, এই সির থেকে আবার আসল পি বাদ দেবো, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব মুনাফাটা। এই জন্য চক্রবৃদ্ধি মুনাফার জন্য আগে আমাদের কি বের করতে হবে? সবৃদ্ধি মূল, এই সিটা বের করতে হবে। তাহলে দেখো, আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, ঠিক আছে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, তাহলে চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল
সবৃদ্ধি মূল সি সমান আমরা কি লিখতে পারি, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা বের করি পি সমান কত, আসল 8000, ঠিক আছে, ইন্টু 1 প্লাস আর সমান কত পেয়েছি 1/20, আর উপরে এন, এন সমান কত, সময় কত 3 বছর, তাহলে উপরে 3। ওকে, এখন যদি আমরা বের করি তাহলে 8000 এখানে থাকবে, এখানে আমরা কি করব, লসাগু করব। ঠিক আছে, এর নিচে এই একের নিচে মনে মনে এক আছে, সব পূর্ণ সংখ্যার নিচেই এক থাকে, তাহলে 1 আর 20-এর লসাগু কত হয়ে যাবে, 20ই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 দিয়ে 20কে ভাগ দিলে 20, 20 দিয়ে 1কে গুণ দিলে 20ই, যোগ 20 দিয়ে 20কে ভাগ দিলে 1, 1 দিয়ে 1কে গুণ দিলে 1 কিউব। তাহলে এখন আমাদের এইখানে কত হয়ে যাবে, 8000 ঠিকই থাকবে। এইখানে যদি দেই তাহলে দেখো উপরে হয়ে যাবে 21, 20 আর 1 21, নিচে হয়ে যাবে কত 20, আর উপরে কত কিউব আছে। ওকে, সো এখন যদি এটাকে আমরা করি তাহলে 8000 আমরা এখানে ঠিকই রাখবো, গুণ এই কিউবটা 21-এর উপরেও পড়বে, কিউবটা 20-এর উপরেও পড়বে। 21-এর উপর আছে মানে কত আছে বলো তো, মানে 21 আছে 3 বার, 21 গুণ 21 গুণ 21, 3 বার গুণ করলে হয়ে যাবে 9261। ওকে, আর 20-এর উপর কিউব মানে এই কিউবটা 20-এর উপরে পড়বে, মানে 20 গুণ 20 গুণ 20 গুণ করলে কত হয়ে যাবে 8000। ওকে, তাহলে এখন দেখো এই 8000 কেটে যাবে, তাহলে এখানে কত বাঁচবে, এখানে বাঁচবে 9261, এত টাকা। তাহলে এটা কি পেলাম, সবৃদ্ধি মূল পেলাম, চক্রবৃদ্ধি মুনাফা না কিন্তু, এখন পাবো চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে, তাহলে এখন আমরা বের করি, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র হচ্ছে সি মাইনাস পি, অর্থাৎ সবৃদ্ধি মূলের থেকে আসল বাদ দিলে কি পাওয়া যায়, চক্রবৃদ্ধি মূল পাওয়া যায়। তাহলে সবৃদ্ধি মূল কত পেলাম, এই যে সি সমান এটা পাইছি 9261, এখান থেকে বাদ দেবো কত, আসল, আসল কত 8000। ওকে, তাহলে বাদ দিলে কত হয়ে যাবে, 1 0 6 6, তারপরে 2 2, ঠিক আছে, আর এখানে 1 আছে কত হলে 9 হবে, 1 হলে, তার মানে এত টাকা। তাহলে এইখানে আমরা সরল মুনাফাও পাইছি 1200 টাকা, চক্রবৃদ্ধি মুনাফা পেলাম কত, 1261 টাকা। তাহলে বলছে পার্থক্য, তাহলে সুতরাং পার্থক্য বের করতে পারবো না, কি করতে হবে, বিয়োগ, বড়টার থেকে ছোটটা বিয়োগ দেবো, 1261 মাইনাস 1200। ওকে, এত টাকা। তাহলে এটাকে যদি এখন আমরা বিয়োগ করি, 1261 থেকে 1200 বাদ দিলে কত হবে, 61 টাকা হয়ে যাবে, এত টাকা। তাহলে কিন্তু পার্থক্য পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং নির্ণয় পার্থক্য, নির্ণয় পার্থক্য, ঠিক আছে, কত, 61 টাকা। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ইজিলি বের করে ফেললাম, তাই না, খুব কষ্ট কিন্তু হয়নি আশা করি। তারপরে দেখো এখানে আমাদের কি আছে, 32 নম্বর। সো 32 নম্বর কিন্তু যে অঙ্কটা দিছে এটাও কিন্তু আমাদের খুবই ইজি একটা অঙ্ক। কি বলছে এখানে দেখো, মিষ্টির উপরে মূল্য সংশোধন কর মানে ভ্যাট X%, অর্থাৎ যে মিষ্টি যখনই বলছে X%, এই পার্সেন্টে কার সাথে সম্পর্কিত, অবভিয়াসলি তোমার 100-র সাথে সম্পর্কিত, তাই না, মানে এই যে এইখানে যে X%টা আসছে এটা কার সাথে, 100-র সাথে, মানে 100 টাকায় ভ্যাট কয় টাকা, X টাকা, এতটুকু তো বুঝতে পারছি। যখনই বলছে X%, তার মানে শতকরা X%, মানে 100 টাকায় ভ্যাট দিতে হয় কয় টাকা, X টাকা। আচ্ছা, একজন বিক্রেতার ভ্যাট সহ P টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে, এইখানে একটা প্রশ্ন আমাদের শেষ করছে, এবং পরবর্তীতে আবার বলছে X = 15 এবং P = 2300 হলে ভ্যাটের পরিমাণ কত। ঠিক আছে, ভ্যাট কত আর ভ্যাটের পরিমাণ কত বের করতে হবে। ঠিক আছে, এখানে আমরা ঐকিক নিয়মে খুব ইজিলি কিন্তু প্রথম থেকে বের করে ফেলতে পারি। এখানে দেখো, তাহলে এখানে আমরা কি বলতে পারি, 100 টাকায় ভ্যাট কত টাকা, যেহেতু বলছে X%, তার মানে এখানে আমরা বলতে পারি যে 100 টাকার, ঠিক আছে, 100 টাকার ভ্যাট সমান X টাকা, তাই তো, যেহেতু X% ভ্যাট দেয় তার মানে 100 টাকায় ভ্যাট দেয় কত টাকা, X টাকা। তাহলে ভ্যাট সহ বিক্রয় মূল্য কত হবে, সুতরাং ভ্যাট সহ বিক্রয় মূল্য,
ভ্যাট সহ বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য তো 100 টাকা আগের, আরও ভ্যাট দিতে হয়েছে কত? X টাকা। তার মানে 100 সাথে X যোগ দিয়ে দিলে ভ্যাট সহ বিক্রয় মূল্য এত টাকা কিন্তু আমরা পেয়ে যাব, তাই না? এখন কিন্তু এই যে পি টাকায় কত টাকা ভ্যাট দিতে হবে সেটা কিন্তু ঐকিক নিয়মে খুব ইজিলি বের করে ফেলতে পারি, যে বিক্রয় মূল্য এত টাকা হলে ভ্যাট দিতে হয় X টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে কত টাকা, আর বিক্রয় মূল্য পি টাকা হলে কত টাকা। ইজিলি চলো আমরা বের করি। দেখো, বিক্রয় মূল্য কত টাকা, এই যে এত টাকা বিক্রয় করতেছে এখন ভ্যাট সহ, ঠিক আছে? তাহলে এত টাকা, সরি, এত টাকা হলে ভ্যাট দিতে হয়, ভ্যাট দিতে হয় কত টাকা? X টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ভ্যাট দিতে হয় কত টাকা? X বাই, এটা নিচে আসবে ভাগ হয়ে যাবে 100 যোগ X টাকা। ওকে, তাহলে বিক্রয় করছে কত টাকার? এই যে বলছে পি টাকার মিষ্টি বিক্রয় করলে, তাহলে সুতরাং বিক্রয় মূল্য কত টাকা? পি টাকা, ঠিক আছে? পি টাকা হলে ভ্যাট দিতে হয়, তাহলে কত টাকা হয়ে যাবে? পি এখন উপরে গুণ হয়ে যাবে, তাহলে X গুণ পি ডিভাইডেড বাই নিচে যা ছিল 100 যোগ X টাকা। তাহলে এটাকে আমরা গুণ করলে কত হয়ে যাবে? একটু সাজিয়ে লিখলে আগে চলে আসবে পি, তারপরে X, আর নিচে যা আছে তাই 100 প্লাস X টাকা। তাহলে ভ্যাট কত টাকা? ভ্যাট হচ্ছে এটা, এত টাকা কিন্তু পেয়েছি। এখানে কিন্তু অঙ্ক শেষ না, এখন আবার আমাদের কি বলছিল যে ভ্যাটের পরিমাণটা বের করতে বলছে, কিন্তু এখানে আবার মান দেওয়া আছে, ঠিক আছে? 15 আর পি সমান হচ্ছে 2300। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আবার দেওয়া আছে, কি দেওয়া আছে? X ইকুয়াল 15 এবং পি ইকুয়াল 2300। তাহলে ভ্যাটের পরিমাণ চাইছে, তাহলে ভ্যাটের পরিমাণ বের করি। সুতরাং ভ্যাটের পরিমাণটা তাহলে কি হয়ে যাবে? এই যে যা আছে এটার সাথে খালি মানগুলো বসাই দেবো। কি ছিল? পি এক্স বাই 100 প্লাস এক্স, তাই না? এখন এখানে যদি মান বসাই, পির মান কত? 2300, ঠিক আছে? গুণ এক্সের মান কত? 15। ওকে, তারপরে নিচে টান, নিচে হয়ে যাবে কত? 100, তারপরে সরি গুণ না, এখানে তো যোগ আছে, 100 যোগ এক্স, তাহলে 100 যোগ এক্স দিলে এক্সের মান কত? 15, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে যদি গুণ করি, গুণ করলে কত হয়ে যাবে উপরে আমাদের? দেখো তো, এখানে 23 আর 15 যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 345, 345, আর 2 শূন্য আছে, দিয়ে দিলাম 2 শূন্য। আর এটা যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে? 115, 115 যোগ করলে 115। এখন যদি ভাগ দেই, 115 দিয়ে 34,500কে ভাগ দিলে কয়বার যাবে? সরাসরি 300 বার চলে যাবে, ঠিক আছে? 300 টাকা, অর্থাৎ এটি কেটে দিয়ে ভাগ দিলে 300 টাকা হয়ে যায়। তাহলে নির্ণয় ভ্যাটের পরিমাণ কত? 300 টাকা। তাহলে কিন্তু আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় ভ্যাটের পরিমাণ কত টাকা? 300 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইজিলি কিন্তু শেষ করে ফেললাম, এবং অঙ্কগুলো কিন্তু খুব মজার, ঠিক আছে? তুমি একটু চেষ্টা করলেই সব অঙ্কগুলো নিজস্বভাবে নিজে একাই করে ফেলতে পারবা। তারপরে দেখো 33 নম্বর যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের সৃজনশীল প্রশ্ন দিয়েছে 33 নম্বরে, ঠিক আছে? কি বলছে? কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3, এটা দিচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপক দিয়ে ক, খ, গ 3টা প্রশ্ন দিচ্ছে, আমাদের বের করতে হবে। এখানে ক নম্বরে কি বলছে? সংখ্যাটিকে এক্স চলকে প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো, ঠিক আছে? সো দেখো, এখানে কিন্তু আমরা করতে পারি। তাহলে যে সংখ্যাটাকে কি ধরতে বলছে, কি চলক ধরতে বলছে? এক্স, ঠিক আছে? তাহলে এখানে সংখ্যাটার চলককে আমরা কি ধরবো? এক্স ধরবো। তাহলে ক নাম্বার যদি আমরা এখানে নেই, তাহলে মনে করি বা ধরি
মনে করি সংখ্যাটি সমান এক্স। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটির বিপরীত গুণাত্মক সংখ্যা কোনটা হবে বের করি। তাহলে সংখ্যাটির গুণাত্মক বিপরীত রাশি হবে। ঠিক আছে, এখানে বলছিল দেখো বিপরীত সংখ্যার সমষ্টি, তাহলে এই সংখ্যাটির গুণাত্মক বিপরীত রাশি যদি হয় সেটা কোনটা হবে, উল্টে যাবে বিপরীত গুণাত্মক। তার মানে এর নিচে মনে এক আছে, এক উপরে এটা নিচে চলে আসবে, তাহলে 1/x এত। তাহলে এখন বলছে ওই সংখ্যা কোনো সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3, মানে এই একটা সংখ্যা এর বিপরীত সংখ্যা এটা, তাহলে এইটা আর এটা এই দুটোর সংখ্যার যোগফল কত, সমষ্টি মানে যোগ 3। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে, সুতরাং শর্ত মতে কি লিখতে পারি, x + 1/x এটা সমান কত 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক নম্বরে। এটাই আমাদের বলছিল যে সংখ্যাটিকে এক্স ফলকে প্রকাশ করে তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। সো এই যে এটা হয়ে গেল একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করে ফেললাম। এখন খ নম্বরে আমাদের কি বলছে, x³ - 1/x³ এর মান নির্ণয় করো। সো ক থেকে তো আমরা এখানে প্লাসের মান পাইছি তাই না, কিন্তু এখানে আমাদের বের করতে বলছে কার মান, মাইনাসের মান দিয়ে দিছে। এই জন্য এইটা থেকে আমরা কি করব, মাইনাসের মানটা বের করে নেব। ওকে, তাহলে দেখো খ নাম্বার যদি আমরা অঙ্ক করি তাহলে জাস্ট এখানে আমরা একটু লিখে নিতে পারি যে ক হতে পাই কি পাইছি, x + 1/x = 3। এই মানটা ক থেকে পাইছি, জাস্ট এটা লিখে নেব। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা জানি একটা সূত্র, x - 1/x (² এটা মান নির্ণয় সূত্র। এটাকে এ ধরবো আর এটাকে বি ধরছি এখন। ঠিক আছে, তাহলে a - b² নির্ণয় হচ্ছে মান নির্ণয় সূত্র আছে একটা, সেটা কি জানো, সেটা কি যখন আমাদের প্লাসের মান দেওয়া আছে তখন ব্র্যাকেটের মধ্যে প্লাস হয়ে যাবে, a + b² - 4ab। এখন এই কোনো সময় এখানে 2 হয়, কখনো 4 হয়, কখন হয় এটা আমি কিন্তু তোমরা যদি আমার আগের ক্লাস করে থাকো তাহলে কিন্তু জানতে পারবা। অর্থাৎ এই যে এই একবারে যদি স্কোয়ার দেওয়া থাকে তখন এইখানে এসে 4 হয়, আর যদি আলাদা আলাদা স্কোয়ার দেওয়া থাকতো মানে x² - 1/x² এইটা দেওয়া থাকতো তখন এইখানে এসে 2 হইতো, মানে আলাদা আলাদা দেওয়া থাকলে হয় 2², আর একসাথে অর্থাৎ হোল স্কোয়ার যদি দেওয়া থাকে তাহলে এখানে হয় 4। এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখন কি হয়ে যাবে, বা দেখো এটা আমরা রাখবো x - 1/x (² এটার মান কত পাইছি 3, তাহলে আমরা দেবো 3, তার উপর আছে স্কোয়ার দিয়ে দেবো স্কোয়ার, মাইনাস তারপরে আছে 4 দিয়ে দেবো 4। তাহলে বা এখন এইটাই রাখবো x - 1/x তার উপর আছে স্কোয়ার ইকুয়াল, এখানে কত হয়ে যাবে 3-এর উপর স্কোয়ার মানে 3 × 3 3 × 3 9 - 4। ওকে, তাহলে বা এখানে দেখো x - 1/x (² এটাকে এপাশেই রাখবো ইকুয়াল 9 থেকে 4 বাদ দিলে কত হয়ে যাবে 5। ওকে, এখন আমাদের তো শুধু লাগবে x - 1/x (² তো লাগবে না, এই জন্য এই স্কোয়ারটাকে আমরা কাটার জন্য কি করতে হয়, স্কোয়ার কাটতে হয় রুট দিয়ে, আমরা জানি তাই না। এই জন্য উভয় পাশেই রুট দিয়ে দেবো, কারণ সমীকরণে এক পাশে যা করতে হয় উভয় পাশেও তাই করতে হয়। তাহলে এই স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে এ পাশে রইল সুতরাং x - 1/x ইকুয়াল আমরা মান পেলাম কত, √5। তাহলে এটার মান পাই গেছে, মাইনাসের মান পাই গেছি কত, √5। তাহলে এইখানে যদি আমরা প্রদত্ত রাশিটা লক্ষ্য করি আমাদের কি ছিল, এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে a³ - b³ এর মান নির্ণয় করতে বলছে তাই না। তাহলে প্রদত্ত রাশিটা আমরা নিতে পারি এখানে দেখো, সুতরাং প্রদত্ত রাশি, ঠিক আছে, তাহলে প্রদত্ত রাশি কি আছে, x³ - 1/x³। তাহলে এটাকে যদি এ ধরি আর একে যদি বি ধরি তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেছে, সূত্র পড়ে গেছে a³ - b³। a³ - b³ এর সূত্র কি, a - b³ ঠিক আছে, প্লাস 3ab এবং ইন্টু a - b। ওকে,
তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, সরাসরি কিন্তু এখানে জাস্ট খালি আমরা যদি মান বসায় দিই তাহলেই হয়ে যাবে। এটার মান আমরা কত পাইছি, এখানে x - 1/x এর মান পাইছি কিন্তু √5। সো এইখানে যদি তাহলে আমরা বসায় দিই √5, তারপর উপরে কিউব আছে দিলাম কিউব, এটা উপরে নিচে কেটে যাবে, তাহলে এখানে প্লাস এখানে 3 আছে 3, আর এটার মান √5, তাহলে দিয়ে দিলাম √5। এখন আমরা কি করতে পারি দেখো, এই যে এই √5 এর উপর কিউব আছে, তার মানে √5 আছে কয়টা বলো তো, √5 আছে কিন্তু 3টা, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, একটু যদি আলাদাভাবে আমি ভেঙে দেই এখানে, যে √5 এইখানে দিলাম 2টা আর এইখানে দিলাম আর একটা 3টা, কারণ এখানে 3টা ছিল, তাহলে আমি 2টা নিলাম আর একটা নিলাম, 3টা একই আছে। আচ্ছা, তারপরে √3 হচ্ছে 5, এখানেও ঠিক আছে। তাহলে এখন আমরা জানি কি স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে এই স্কোয়ার আর রুট যদি কেটে দেই তাহলে আমাদের কত বাজবে এখানে বলো তো, এখানে বাজবে 5 আর √5 এখানে রইলো, ঠিক আছে, প্লাস এখানে রইলো 3√5। তার মানে এখন এই দুটো যোগ 5√5 আর হচ্ছে 3√5, এই দুটাকে যদি যোগ করি তাহলে কত হবে, এটাকে তুমি যে কোনো একটা বস্তু ধরতে পারো, মনে করো এখানে 5টা আম এখানে 3টা আম, তাহলে মোট কয়টা হয়ে যাবে, 5 আর 3 8টা হয়ে যাবে, তাই না? তাহলে 8√5 হয়ে গেল। সো এটাই কিন্তু আমাদের মান, যে মানটা নির্ণয় করতে বলছিল আমরা কিন্তু পেয়ে গেছি। ওকে, সো বলছিল মান নির্ণয় করো, তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় মান এইটা। ওকে, সুতরাং নির্ণয় মান কত, 8√5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ইজি না? একদম ইজি, কিন্তু এভাবেই কিন্তু সব অঙ্কগুলো করে ফেলতে পারো। তারপরে যেটা আছে গ নাম্বার, এখানে বলছে প্রমাণ করো x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল 123 বা 123। ওকে, সো এইটাকে প্রমাণ করার জন্য আমরা জাস্ট ক এর মানটা নিয়েই কিন্তু এটা প্রমাণ করে ফেলতে পারবো। ওকে, এই জন্য আমরা কি বলতে পারি, এখানে দেখো জাস্ট আমরা দিতে পারি যে ক হতে পাই ক হতে কি পাইছি আমরা বলো তো, x প্লাস 1/x ইকুয়াল কত পাইছিলাম 3। সো এই মানটা ধরেই কিন্তু এটা বের করে ফেলতে পারি, ঠিক আছে। সো প্রমাণ করতে বলছে, সো লেফট হ্যান্ড সাইড নিয়ে রাইট হ্যান্ড সাইডকে কী করবো, প্রমাণ করব, ঠিক আছে। দেখো এখানে তাহলে আমরা যদি নেই লেফট হ্যান্ড সাইড, এখানে কি আছে x⁵ প্লাস 1/x⁵। ওকে, এটাকে আমরা ভাঙতে পারি কিভাবে, যে স্কোয়ার প্লাস 1/x², ঠিক আছে, আর একটা আমরা দিতে পারি কি x³ ঠিক আছে, প্লাস 1/x³, এভাবে দিতে পারি, ঠিক আছে। এটা ভাঙিয়ে কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে, কারণ এখানে 5 ছিল 2টা দিছি, এখানে দিছি 3টা, এখানে 5টা ছিল, এখানে পাওয়ার দিছি 2টা, এখানে দিছি 2টা, বাদ বাকিগুলো কিন্তু সব একই আছে, এটার সাথে গুণ। সো প্রথমে আমরা এইটার মান বের করব, তারপরে আবার এইটার মান বের করব, ঠিক আছে। সো এইটার মান যদি আমরা বের করি তাহলে কিভাবে বের করতে পারি, আমরা x², এটা যদি এ ধরে এটা যদি বি ধরি তাহলে a² প্লাস b², তাই না? তাহলে দেখো এখানে a² প্লাস b² সমান আমরা কি সূত্র লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন কেন 2 দিলাম, কারণ বলছিলাম আলাদা আলাদা যদি স্কোয়ার থাকে তাহলে কি হয় 2 হয়, আর একসাথে থাকলে কি হয়ে যায় 4 হয়ে যায়। তাহলে এইটার এটা যদি কেটে দেই আমরা, এইখানের মান আমরা কত জানি 3, তাহলে 3 তার উপর দেবো স্কোয়ার মাইনাস 2 আছে দিলাম 2, তাহলে এখানে কত হয়ে যাবে 3-এর উপর স্কোয়ার মানে 3 গুণ 3, 3 × 9 মাইনাস 2, তাহলে যদি 9 থেকে 2 বাদ দিই কত হয়ে যাবে 7। ওকে, তারপরে দেখো আবার আমরা যদি এখন এইটার মান বের করি, এইটার মান কিন্তু বের করলাম, ঠিক আছে। এখন এইটার মান বের করব, তাহলে দেখো আবার এখন কি আছে x³ প্লাস 1/x³, ঠিক আছে। তাহলে x³ প্লাস 1/x³ এর মান, এটা যদি a ধরি এটা যদি b ধরি তাহলে a³ মাইনাস b³, এটার মান নির্ণয় সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, তাহলে এটা কেটে যাবে, এখন জাস্ট মান বসাবো, এটার মান 3 দিয়ে দেবো 3, তার উপর আছে কিউব দিলাম কিউব মাইনাস এখানে 3, এটার মান কত 3 ইন্টু 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে কিন্তু 3-এর উপর কিউব মানে 3 আছে 3টা, 3 গুণ 3 গুণ 3, তাহলে কত হয়ে যাবে 27 মাইনাস এখানে কত হয়ে যাবে 3 × 9, 27-এর থেকে 9 বাদ দিলে কত হয়ে যাবে 18। ওকে, তার মানে এইটা আর এইটা, ঠিক আছে। এখন যদি আমরা গুণ করি তাহলে দেখো এখানে আমরা কি পাইছি x² প্লাস 1/,
হোল স্কোয়ার, এইটা আর একটা গুণ করছি কি এক্স কিউব প্লাস 1/x কিউব, ঠিক আছে, এই দুটোকে গুণ করে পাইছি। তাহলে এটার গুণফল কত পাইছি আমরা এখানে পাইছি 7, তাই না? তাহলে নিলাম 7, এর সাথে গুণ আকার, এটার সাথে গুণ আছে, তাহলে গুণ আকারে। আবার এইটার মান কত পাইছি 18, তাহলে আমরা লিখলাম কত 18। ওকে, এখন দেখো বা এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমাদের মান কত হবে, ঠিক আছে? সো এই এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে গুণ দেবো, তাহলে কত হয়ে যাবে x⁵। ওকে, আচ্ছা, আবার এটা দিয়ে একে গুণ দেবো, তাহলে প্লাসই হয়ে যাবে। এক্স স্কোয়ার দিয়ে যদি এক্স কিউবকে গুণ দেয় তাহলে কত হয়ে যাবে, ওপরে হয়ে যাবে এক্স স্কোয়ার আর নিচে হয়ে যাবে এক্স কিউব। ওকে, তাহলে এইটাতে গুণ করা শেষ। এখন এইটাতে আবার এই দুটোকেই গুণ করবো। এটাতে যদি একে গুণ করি তাহলে কত হয়ে যাবে প্লাস এই 1/x² আর হচ্ছে এক্স কিউব, এক্স যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে 1 না, এই এক্স কিউবটা তাহলে কত হয়ে যাবে উপরে হয়ে যাবে, ঠিক আছে, এক্স কিউব আর নিচে হয়ে যাবে এক্স স্কোয়ার। ওকে, আবার এটাতে এর প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস 1/x² আর 1/x কিউবকে গুণ করলে উপরে 1 আর এটা কত হয়ে যাবে x⁵ ইকুয়াল এ পাশে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে দেখো 27টা 56 6 হাতে আমার 5, 7 7 আর 5 কত হয়ে যাবে 12, তাহলে কত 12, তাহলে কত হয়ে গেল 126। ওকে, আচ্ছা, যদি তাই হয় তাহলে এ পাশে দেখো এখন কাজ করি আমরা একটু। তাহলে x⁵ এ পাশে আমি ঠিক রাখলাম। এটাকে যদি আমরা কাটি x² আর এখানে কত হয়ে যাবে x বাসবে, কারণ এখান থেকে দুইটা আসলো পাওয়ার, এখান থেকে দুইটা কেটে দেবো, তাহলে উপরে বাসলো 1 আর নিচে বাসলো কত x, ঠিক আছে। তাহলে প্লাস আমরা লিখতে পারি 1/x প্লাস এইখানে দেখো এইখানে নিচে x স্কোয়ার দুটোই কেটে যাবে আর উপরে একটা x বাসবে, কারণ দুটো x² মানে দুটো x আছে, উপরে x কিউব মানে 3টে x আছে, দুটো কেটে যাবে, এখানে একটা থাকবে, ঠিক আছে। তাহলে এখানে শুধু x, নিচে 1 আছে, 1-এর তো দাম নাই, আচ্ছা, প্লাস এখানে যা আছে তাই থাকবে 1/x⁵ ইকুয়াল এই পাশে কত হয়ে যাবে 126। তাহলে এখন এটা কত হতে পারে, বা এই দুটোকে আমরা একটু সাজিয়ে লিখবো এখন x⁵, ঠিক আছে, আর এই যে 1/x⁵ একে সামনে নিয়ে আসবো 1/x⁵ সামনে নিয়ে আসলাম। আর এটা আছে না, এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি দেখো তো, প্লাস এক্সকে আমি আগে লিখলাম, তারপরে এটা দিয়ে দিলাম প্লাস 1/x, ঠিক আছে। তাহলে x প্লাস 1/x এর মান আমরা কত লিখতে পারি, আর এপাশে যা আছে তা আগে লিখে নেই 26। এই যে x প্লাস 1/x এর মান কত 3, আমরা ক থেকেই পাইছিলাম, তাই না? তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি বা x⁵ প্লাস 1/x⁵, ঠিক আছে। আর এইটুকুর মান x প্লাস 1/x এর মান কত পেয়েছি 3, তার মানে প্লাস 3 লিখতে পারি, সমান এ পাশে কত 126। তাহলে এখন কি করবো, এই 3কে এখন ওই পাশে পাঠিয়ে দেবো, এ পাশে প্লাস আছে, ও পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে বা এখন দেখো x⁵ প্লাস 1/x⁵, ঠিক আছে, সমান 126, এ পাশে তো আছেই, ঠিক আছে। ওকে, 126 আর এই 3 ছিল এ পাশে প্লাস, এ পাশে আসলে কী হয়ে যাবে -3। তাহলে এখন যদি আমরা দিই, সুতরাং আমাদের কিন্তু হয়ে গেছে, দেখো x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল কত হয়ে যাবে 123 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে, 26 থেকে 3 বাদ দিলে 123। সো এটাই কিন্তু ছিল x⁵ প্লাস 1/x⁵ সমান 23 ছিল। আমরা যদি একটু প্রশ্নটা দেখি, এটা সমান এটা ছিল 123, তাহলে পেয়ে গেছি, তাই না? তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কি বলছে, প্রমাণ করো, তাহলে প্রুভড, PROVED, প্রুভড, প্রমাণ হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। ওকে, সো আশা করি বুঝতে পারছো, আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।